সবাইকে শুভেচ্ছা, স্বাগত। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতের লাইভ। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বারংবার বাংলা ব্যান্ড সঙ্গীতের এগিয়ে যাওয়ার গল্প শুনেছি, ইতিহাসের গল্প শুনেছি। তবে 40 বছর ধরে অনেকগুলো জেনারেশনকে সঙ্গীতের মাধ্যমে আন্দোলিত করা, প্রভাবিত করা, এই গল্পটি আমরা বারবার শুনতে চাই। আর এইরকম গল্প যে কয়েকটি লেজেন্ডারি ব্যান্ডের রয়েছে, তাদের মধ্যে অন্যতম নাম আমাদের সকলের প্রিয় ব্যান্ড, আমার প্রিয় ব্যান্ড ওয়ারফেজের। আজকে আমাদের অতিথি ওয়ারফেজ। ওয়েলকাম ওয়ারফেজ। হ্যালো, কেমন আছেন সবাই? আছি, ভালো আছি। বড় মতো অনেক অনেক সুন্দর লাগছে সবাইকে, আমাকেও মনে হয়, রাইট? টিপু ভাই, আজকে আসলে অনেকগুলো ব্যাপার জানতে চাই। পরিচয় করাদের কোনো দরকারই না, আমরা সবাইকে চিনি এবং আশা রেখে আমাদের দর্শক শ্রোতারাও চেনেন আমাদের সবাইকে। 40 বছরের একটা গল্প আমি দিয়ে শুরু করেছিলাম। আসলে এই বছরটা 2024টা আমাদের জন্য খুবই, ওয়ারফেজের জন্য খুবই সিগনিফিকেন্ট একটা বছর আসলে, এবং অনেক কিছু হতে যাচ্ছে এবং হচ্ছে। আমি তো আপনার কাছ থেকে একটু এক এক করে জানতে চাই যে আমাদের সামনে কি আসছে, বা 40 বছরটাকে আমরা কিভাবে দেখছি, আসলে কিভাবে উদযাপন করছি। দেখতে দেখতে 40 বছরে আমরা পা রাখছি। 2024-এর 6 জুন আমরা 40 বছরে পা রাখবো। তা এই এক বছর ব্যাপী 2024-এর 6 জুন থেকে 2025-এর 5 জুন পর্যন্ত আসলে আমরা চিন্তা করছি বেশ কিছু অ্যাক্টিভিটিস। তা আসলে এই জার্নিটা তো সহজ ছিল না, সহজ না, নট অ্যাট অল। অনেক কিছুই প্ল্যান আছে, যেমন আমাদের কথা চলছে দেশের বাইরে ট্যুরের কথা চলছে, লাইক ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, নানান জায়গায়। তা ওগুলো সব প্রসেসিংয়ে আছে। আর এছাড়া আমাদের প্ল্যানের ভিতরে আছে পুরা বাংলাদেশ একটা ট্যুর করব, বেশ অনেকজনকে নিয়ে করব, ওরকম একটা চিন্তাভাবনা আছে। আর অবশ্যই একটা গালা কনসার্ট আমরা দেশে করতে চাই, হয়তো এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুর দিকে, যদি সব কিছু ঠিক থাকে। তাহলে ওখানে আমাদের এক্স মেম্বাররা, যাদের পক্ষে সম্ভব হবে এখানে আমাদের সাথে পার্টিসিপেট করার, তাদেরকে নিয়ে আমরা এই গালা আয়োজনটা করবো ইনশাল্লাহ। আর তাছাড়া আরও কিছু প্ল্যান আছে, এটা সময় করে বলবো। এই তো আপাতত আমি একটু আপনার সাথে একটু যুক্ত করতে চাই আসলে, যে আমাদের একটা গান রিলিজ হচ্ছে কোক স্টুডিও থেকে, যেটা আগামীকালকে, এবং এই ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই যে আসলে একটা এক্সপিরিয়েন্সটা একটু কেমন। গানটার কথা না বলি, সারপ্রাইজ থাকলো, কালকেই সবাই জানতে পারবে আসলে গানটা। এটার ব্যাপারে একটু জানতে চাই আসলে। কোক স্টুডিও বাংলা একটা বড় প্ল্যাটফর্ম। এখান থেকে আসলে আমাদের ওয়ারফেজকে গত নভেম্বরে অ্যাপ্রোচ করা হয় আমরা এখানে যেন পার্টিসিপেট করব কিনা। তা ব্যান্ডের সবার সাথে কথা বলে সানন্দে আমরা রাজি হয়েছি, এবং এখানে বেশ কয়েকটা গানের ব্যাপার ছিল। তা সব কিছু মিলিয়ে আমরা একটা গান সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে এটা করেছি। এটা আগামীকাল রিলিজ হবে গানটা। আর এই প্রজেক্টটাও আসলে খুব ইজি ছিল না, এখনও কন্টিনিউ চলছে প্রসেস। আগামীকাল রিলিজ হবে ইনশাল্লাহ। তা আশা করি আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদের গানটা ভালো লাগবে। রাইট। একটু সামির, তোর কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে কম্পোজিশনটা যেভাবে তুই, শামস ভাই এবং আমরা সবাই মিলে যেভাবে করেছি, আসলে এই ব্রেন স্ট্রমিংয়ের ব্যাপারে একটু জানতে চাইবো। যে আসলে একটা খুব ইন্ট্রিকেট ছিল একটা গান, এই গানটার একটু হিন্ট দিই, সেটা হচ্ছে যে দুটো স্কেলকে আসলে, যেটা ইম্পসিবল সেটাকে পসিবল করছি আমরা আসলে কোনো না কোনোভাবে। একটু জানতে চাই যে ব্রেন স্ট্রমিংয়ের ওই এক্সপিরিয়েন্সটা কেমন, যে সেশনগুলো আমাদের হয়েছে, দুই টিম, আমাদের এবং অর্ণব দাদের টিম বা কোক স্টুডিও টিমটা। আসলে তো তোর কাছে এক্সপিরিয়েন্স একটু জানতে চাই, যে কোক স্টুডিওতে ডেফিনেটলি একটা ইউনিক প্ল্যাটফর্ম, সেখানে একটা গতানুগতিক গান নিয়ে যাওয়া যায় না, সেখানে কিছু না কিছু কোক স্টুডিওর একটা মার্ক থেকে যায়। আসলে ওই জায়গা থেকে ব্রেনস্টর্মিংয়ের একটু এক্সপিরিয়েন্সটা জানতে চাইবো, বা সেশনগুলোর ব্যাপারে অ্যাজ আ প্রোডিউসার। হ্যাঁ, সেশনগুলো আসলে আমাদের প্রচুর ব্রেনস্টর্মিং করতে হয়েছে, বিকজ এই গানটা আমাদের সবার এতই প্রিয় যে আমরা কি করব না এগুলো নিয়ে অনেক বেশি ভাবতে হয়েছে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আমরা সব কিছু ট্রাই করছি, যত কিছু পারছি পসিবল। Everything that we could think of, we tried it. Right. And then আস্তে আস্তে ট্রায়াল অ্যান্ড এরর করে কার কোনটা ভালো লাগে, কার কোনটা ভালো লাগে না, সবাই মিলে টিম ওয়ার্ক করে লাস্টে একটা জিনিস দাঁড় হয়েছে, উইচ ইজ বিটুইন
গানটার অরিজিনালিটিও থাকবে এবং নতুনত্বও থাকবে। এক্স্যাক্টলি। রজার ভাইকে তো অসাধারণ লেগেছে ভিডিওতে, এবং রজার ভাই আপনার এক্সপিরিয়েন্সটা জানবো, কেমন লাগলো আসলে কোক স্টুডিওতে কাজ করে? ভিডিওতে কিন্তু সবথেকে আপনাকে সুন্দর লাগছে। আসলে আমি জানি না, আমি এখনো দেখি নাই। আমি একটু দেখেছি। ওকে, ব্যাপারটা ছিল এরকম যে আসলে দুইটা স্কেল ব্লেন্ড করা, মানে আমার কাছে এটা অনেক অনেক টাফ মনে হয়েছে, ওই চ্যালেঞ্জিং একটা ব্যাপার মনে হয়েছে। কিন্তু এটাকে সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সবার কন্ট্রিবিউশনের মাধ্যমে। আর স্পেসিফিক্যালি শামস ভাই এখানে মানে কি বলবো, ওনার কর্ড প্রোগ্রেশন গুলা, চেঞ্জিং গুলা, হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগছে আর কি। শামস ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে একটা পিয়ানো ওরিয়েন্টেড সং, অনেক পিয়ানোর অনেক কাজ ছিল, এবং আমাদের অরিজিনাল যে গানটা সেটা তো পিয়ানোর কাজ ছিল আসলে। তো এই যে রজার ভাই বলছিল যে দুটো স্কেলকে, দুটো ইন্ট্রিকেট একটা কাজ আসলে, যে একটা ইউজুয়ালি যেটা দেখা যায় যে একটা গানের একটা স্কেল থেকে নেক্সট কি অথবা তার ম্যাক্সিমাম দুটো কি হয়তো বা শিফট করা, এরকম ইটস এ ভেরি কমন ফেনোমেনা গ্লোবালি যদি আমরা দেখি, বা সেখানে চারটা কি উপরে নিয়ে যাওয়া। সো এইটার ব্যাপারে একটু জানতে চাইবো যে আপনার কতটা কষ্টসাধ্য ছিল। আসলে এটি পাজল ছিল। এটা তো আসলে আমরা সবই করি নাই, প্রয়োজন থেকে করেছি, শোনা যায় না যেটা হইছে আসলে। তবে যেটা হয় যে আসলে গ্রামাটিক্যালি ইফ ইউ প্লে উইথ মডুলেশন, এটা করা অসম্ভব না, এটা সম্ভব, একটু জাস্ট বুঝে করতে হয়। সেটাই একটু সময় লেগেছে আমাদের পারমিটেশন কম্বিনেশন বেশি করতে হচ্ছে। আর যেটা বললো সামির, যে আমরা সবকিছু ট্রাই করেছি, অনেক কিছু রিজেক্ট করেছি। ফাইনাল যে ফর্মটা এসেছে এখানে অ্যাডিশনের থেকে রিজেকশন অনেক বেশি। ইফ ইউ কাউন্ট দ্য ট্র্যাকস, হি নোস ওর হার্ড ডিস্কের কি অবস্থা আমি জানি। এনিওয়ে, বাট ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স। যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে যে ওদের যেহেতু এটা খুব বড় একটা প্ল্যাটফর্ম, অ্যারেঞ্জমেন্টটা খুব বড়, খুব সুন্দর, খুব গুছানো অ্যারেঞ্জমেন্ট ছিল। ভিডিও শুট পর্যন্ত আমাদের এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, এবং আই হোপ পিপল উইল লাইক ইট। আমরা সাধারণত এই ধরনের কাজ করি না। আমাদের যে টিপিক্যাল সাইলো, সব ব্যান্ডে একটা সাইলোতে থাকে, সেটা থেকে বেরিয়ে গিয়ে একটা কোলাবোরেশন প্রজেক্ট, সেটা আমাদের জন্য ভালো একটা এক্সপেরিয়েন্স। মানে দুই টাইপের ভয়েস এখানে ব্লেন্ড করা, মানে এটা আসলে মানে কি বলবো, মানে আমাদের দিক থেকে জিনিসটা অন্য। যেটা ছিল ইউজুয়ালি কোক স্টুডিওর অন্য গানগুলো যেটা হয় যে দুইটা গান, দুই সিঙ্গার এসে দুইটা গান গায়, এটা একটা ফিউশন হয়। আমাদের তো একটাই গান, সেটার মধ্যে আমাদের কাজ করতে হয়, আবার দুইটা ভয়েস। বাকিটা মনে হয় সারপ্রাইজ থাকুক কালকের জন্য। তাও ব্যাপারটা হচ্ছে এরকম যে দুই টাইপের ভয়েস। এরপরে আমরা এখানে এটা আমরা অবশ্যই জানবো। সেটা হচ্ছে তার আগে যেটা হয় যে একটা গান শুনি আমরা, কে গাইবে গানটা আসলে? তুমি গাবা। আমার কাছে আসলে খুবই ইন্টারেস্টিং, মানে ব্যাপারটা খুবই মজার যে আসলে আমি ভোকালিস্ট এবং আমি আজকে ইন্টারভিউ করছি। এটা সবসময় ইট ফিলস রিয়েলি অসম। এটা হয়তো থার্ড টাইম হচ্ছে আর কি ব্যান্ডের সাথে আমার, এরকম বেশি হবে, 3-4 বার হতো, বাট ইট ফিলস রিয়েলি অসম এভরি টাইম। সো আমরা কোন গানটা করতে হয় আপনি বলেন? আমরা তোমার লেখা সুর যেটা মায়া, এটা করি আজকে। থ্যাংক ইউ সো মাচ আমাকে স্পেসটা দেওয়ার জন্য, বিকজ ওয়াফেদের জন্য গান গাওয়াটা যেরকম সৌভাগ্যের, তার থেকে অনেক বড় সৌভাগ্যের আসলে তাদের জন্য গান লেখা এবং সুর করা। এবং এই গানটা একটা খুব সিম্পল একটা গান ছিল, বাট যখন গানটা আপনারা সবাই মিলে এটা আপনাদের মেধা দিয়ে এটা গানটাকে অন্য লেভেলে নিয়ে গেলেন, এটা আসলে কল্পনাও করিনি যে এরকম একটা গান এইভাবে সম্ভব, এটা ওয়াফেজ বলে সম্ভব আসলে। মায়া গানটা করি তাহলে এখন প্লিজ। সেই রাতে কত কথা বলে, চলে যাওয়ার বিষাদ সুর এখনো হৃদয়ে বাজে, তারপরেও কেন যেন এইখানে ফিরে আসে। সব ভুলে গিয়ে
যেন প্রাণ খুঁজে পায় কোটি তারারা তোমার আঁচলে ছড়ায় থমকে যাওয়া প্রহর আবার যেন প্রাণ খুঁজে পায় চলে যাওয়ার বিষাদ সুর এখনো কানে বাজে তারপরেও কেন যেন এইখানে ফিরে আসে সব ভুলে গিয়ে আবার হারাতে চাই তোমার হাতটা ধরে এই নীল জোছনায় তুমি আমি দুজনায় চলো আবার হারাই আবার হারাই আবার হারাই থ্যাংক ইউ সো মাচ ইট ওয়াজ অ্যামেজিং আসলে আমাদের একটা অ্যাকুস্টিক ভার্সন করা উচিত এই গানটা অফকোর্স Exactly. ঠিক ভাই, আরেকটু আসতে চাই আমি যেটা হয় যে একটা গান যখন হয় আমরা ইউজুয়ালি যখন আমাদের এর আগের গানগুলো করেছি বা আপনি এই লাইন আপের আগেও যখন গান করেছেন তখন একটা সিঙ্গেল হোক বা অ্যালবামে হোক একটা গান করার পর একটা স্যাটিসফ্যাকশন থাকে বা একটা পূর্ব একটা ধারণা থাকে যে না গানটা এরকম হতে যাচ্ছে আসলে বাট অ্যাজ ফার অ্যাজ দিস পার্টিকুলার সং ইজ কনসার্ন আই মিন কোক স্টুডিও গানটার কথা বলছি যখন গানটাতে আসলে যেটা কোক স্টুডিও নিজে একটা বড় প্ল্যাটফর্ম সেখানে অনেকগুলো মাথার কাজ এখানে অনেকগুলো মেধা একসাথে হয়ে একটা গান হয়েছে আসলে এবং গানটা যখন আপনি এখন রাফ কাটটা হোক বা ফাইনাল কাটটা যখন দেখলেন তখনই অনুভূতিটা কেমন আপনি কি শিওর ছিলেন যে গানটা এই লেভেলে যাবে ভিডিও ওয়াইজ কম্পোজিশন ওয়াইজ সব কিছু মিলিয়ে যেটা বলবো আসলে যখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আমরা এই গানটা করব আমার একটা বিশ্বাস ছিল ওই গানটা একটা অন্য লেভেলে যাচ্ছে ওই বিশ্বাসটা ছিল বাট কী হবে সেটা জানি না বিশ্বাসটা ছিল এই সবাই ব্রেনস্টর্ম করতে করতে সবার ইনপুট দিতে দিতে আমরা গানটাকে ওই জায়গায় নিয়ে গেছি ওইটা ভিজুয়ালাইজ করতে পারতেছিলাম একটা কিছু ভালো কিছু হতে যাচ্ছে হয়তো অনেকের ভালো লাগবে হয়তো অনেকের ভালো লাগবে না কিন্তু আমরা সবসময় যে কাজটা করি আমাদের আগে নিজেদের সবাইকে ভালো লাগতে হয় গানটা সেটাই চেষ্টা করেছি সেখানে আমরা পুরো ওয়ারফেস তো আছেই সেই সাথে কোক স্টুডিও টিম যারা অডিও সেকশনে অ্যারেঞ্জমেন্ট সেকশনে কাজ করেছে অর্ণব সহ সবাই এবং প্রত্যেকের মেধা দিয়েছে এবং তারা কাজ করেছে পুরো একটা টোটাল টিম ওয়ার্ক হয়েছে এবং কোক স্টুডিওর যেই ব্যাপারটা যে এফিশিয়েন্ট পার্টগুলো সেগুলো আমরা সুন্দরভাবে অ্যাকম্পানি করে আমরা কাজটা করার চেষ্টা করেছি আর এই গানটার একটা বিষয় হলো এই গানটা অনেক আগের গান আমাদের 90s-এর সং ওই গানটা আমরা অনেক আগে অনেক জেনারেশন শুনেছে বাট এই ভার্সনটা এই রেন্ডিশনটা নতুন জেনারেশনের কাছে একটা অন্যরকম অ্যাপেল তুলবে এটা আমাদের বিশ্বাস ডেফিনেটলি যে কারণ অনেক কথা শুনতে চাই আর অনেকগুলো গল্প আছে আসলে তার আগে ছোট্ট বিরতি নিতে হবে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি ফিরছে এখনই সঙ্গে থাকুন জি হ্যাঁ দর্শক আবারও ফিরলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতের লাইফে টিপু ভাই যেহেতু এই বছরটা অনেক বেশি সিগনিফিকেন্ট আমাদের জন্য এখানে আরেকটা জিনিস একটু জানাতে চাই আপনার মাধ্যমে সেটা হচ্ছে যে ওয়ারফেজ একটা ফিল্মে গান যাচ্ছে এবার এবং সেটা খুব অ্যামেজিং একটা মিউজিক ভিডিও শ্যুট হয়েছে যেটাতে আমরা রমজান মাসে শ্যুট করেছি এবং খুব খবর হয়ে গেছিলো আমাদের সবারই বাট ওইটার ব্যাপারে একটু জানবো আসলে ফিল্মটা কবে আসছে এবং ফিল্মটার নাম কি ডিরেক্টর কি বা গানটার ব্যাপারে একটু এই মুভির সংটা নিয়ে আমাদের সাথে কথা হয় প্রায় 2018-19 সালে প্যান্ডেমিকের আগে তখনই আমরা গানটা রেকর্ড করেছিলাম কিন্তু এটা প্যান্ডেমিকের মধ্যে মানে ওই সময় প্যান্ডেমিক না হলে ওই সময় রিলিজ হতো কিন্তু এটা নানান কারণে পিছিয়ে যায় এটা এই বছরের শেষের দিকে লাইক অক্টোবর নভেম্বরের দিকে রিলিজ হওয়ার কথা প্রডিউসার ডিরেক্টররা যা বলেছেন সো ওইভাবেই আগাচ্ছে তা মিউজিক ভিডিওটা আমরা তো রোজার মাসে করলাম সবাই মিলে সেই ভোর 6:30 পর্যন্ত 6:30-7টা পর্যন্ত তা গেছে আর কি তা মিউজিক ভিডিওটা আসলে আমাদের সবাইরই ভালো লেগেছে সোফার যতটুকু শ্যুট হয়েছে এবং আমরা দেখেছি এখন এটা দর্শক শ্রোতাদের কেমন লাগবে এটা তারাই বলতে পারবেন আর মুভিটার নাম হলো গিরগিটি এটা অ্যাকশন থ্রিলার সাসপেন্স
সব কিছু মিলিয়ে এই মুভিটা। আর এই মুভির ডিরেক্টর হলো সৌরভ কুণ্ড, আর প্রডিউসার নবীন, আরও ওদের আরও টিমের আরও অনেকেই আছে, এই দুজন মেইনলি কাজ করছে। ওকে, গিরগিটির ব্যাপারে একটু জানতে চাইবো। লিরিকটা তো শামস ভাই আপনি লিখেছেন এবং টিউনটাও করেছেন এবং সব মিলিয়ে ঝুলে আমাদের একটা এখানে একটু বলি যে লিরিকটা ওরা একটা আমাদেরকে থিম দিয়েছিল, বাট ওইটা আসলে আমাদের সাথে যাচ্ছিল না। পরে শামসকে বলি, শামস এটা নিয়ে কাজ করো এবং এটা শর্টলি কিভাবে কি করা যায়। তবে শামস এটা ব্রেনস্টর্ম করে একটা সুন্দর ফরম্যাটে নিয়ে আসে। ওই আগের ওই যে ওরা যে লিরিকটা প্রোভাইড করেছিল সেটার সাথে সামঞ্জস্য রেখে জিনিসটা আমরা করেছি। বাকি শামস বলো। যাওয়ার আগে আরেকটু একটা প্রশ্ন জানতে চাই, আপনার উত্তর জানতে চাই আপনার কাছ থেকে। সেটা হচ্ছে যে ওয়াই ওয়ারফেস, মানে ওয়ারফেস কেন একটা ফিল্মে গান করছে, এটা প্রথমত জানতে চাইবো। এবং সেকেন্ডলি হচ্ছে যে একটা ফিল্মে গান, একটা টাইটেল ট্র্যাক ওয়ারফেস করছে, যেটা থাকে একটা কমার্শিয়াল ফিল্মের তো আসলে অনেকগুলো জায়গা চিন্তা করতে হয়। আসলে কমার্শিয়াল ব্যাপারটা যেভাবে চিন্তা করতে হয়, একটা টাইটেল ট্র্যাক খুব ক্যাচি, বা এখন যেভাবে হচ্ছে কমার্শিয়াল ফিল্মগুলো যেভাবে হচ্ছে, সেখানে সোলো আর্টিস্টদের একটা ইনভলভমেন্ট থাকে, সেই জায়গা থেকে একটা ব্যান্ড এখানে এবং ওয়ারফেসকে পছন্দ করা হলো এবং নেওয়া হলো। এই ব্যাপারে আসলে আপনার মতামত জানতে চাই। এটার একটা লম্বা স্টোরি আছে, বাট এটা যখন মুভিটা রিলিজ হবে তখন সবাই জানুক। বাট এখন আমি জিসটা যেটা বলবো, যারা মুভিটা করছে, হ্যাঁ, তারা স্টুডেন্ট লাইফে চিন্তা করেছিল তারা মুভি করবে, বড় হয়ে তারা যখন প্রতিষ্ঠিত হবে একটা মুভি তারা করবে, এবং তারা তখনই ডিসাইড করেছিল আমরা যদি মুভি করি, মুভির টাইটেল ট্র্যাকটা আমরা ওয়ারফেসকে দিয়ে করব। আদৌ তারা মুভিটা করতে পারবে কিনা তারা জানে না, এটা তাদের স্বপ্ন ছিল। এটা আরো ডিটেল আরো গল্প আছে, এটা এতটুকুই তোমাকে বলি যে এটা তাদের স্বপ্ন ছিল। ওই স্বপ্নটাকে নিয়ে তারা আমাদের কাছে এসেছিল, শামসও তাদেরকে চেনে, হ্যাঁ, তা ওইভাবে জিনিসটা আসলে ব্যাটে বলে মিলে তারপর আগাই। এখানে আমরা অন্য কিছুর দিকে তাকাইনি, তাদের আসলে ডেডিকেশনটা, ভালোবাসাটা এই স্বপ্নের জন্যই আসলে কিন্তু আমরা রাজি হয়েছি। এবং যে কথাটা আমি শুরুতেই বলছিলাম যে 40 বছর থেকে অনেকগুলো জেনারেশনকে প্রভাবিত করেছে ওয়ারফেস তাদের গানের মাধ্যমে, তাদের মেধার, এইটাই আসলে তার অনেক বড় একটা প্রমাণ। আসলে আমি সাহায্য আপনার কাছে একটু জানবো, সেটা হচ্ছে যে লিরিকটার ব্যাপারে, টিউনটার ব্যাপারে। মূলত যেটা হয় যে সিনেমার ক্ষেত্রে তো আমরা আসলে যখন একটা সিনেমার কাজ আমাদের কাছে আসে তখন তো আমরা আসলে যেহেতু শ্যুট হয়নি, স্টোরি লাইন পুরোটা ফাইনালাইজ না, সো আমরা আবছা আবছা জানি। সো এটা টাইটেল ট্র্যাক করতে গেলে প্রথমে আমাদের কিছু হিন্টস লাগে ফ্রম দ্য ডিরেক্টরস পয়েন্ট, তো ওইটা তারা আমাদেরকে দিয়েছিল। সেটা যেই ফরম্যাটে ছিল ওটা ঠিক গান হবে না। তখন আমি ওই থিম থেকে কিছু কিছু ওয়ার্ডস নিয়ে আই রোড দিস, যেহেতু গিরগিটি হলো সিনেমার টাইটেল, আমাদের গানের টাইটেল হলো গিরগিটি, এবং এখানে সামির হেল্প মি আউট উইথ আ নাইস স্ট্রাকচার। হ্যাঁ, তো স্ট্রাকচারটা যখন আমি পাই তখন লিরিকগুলো আবার টিউনে বসাই, এভাবে আসছে গানটা। এবং উই আর গ্ল্যাড যে ওরা খুবই পছন্দ করেছে, এবং আমাদের আর রি-এডিটে যেতে হয় না, ওটাই ফাইনালাইজ হয়েছে। তো উই আর হোপফুল ফর দ্য সং, এবং যত তাড়াতাড়ি রিলিজ পাই আমরা তত খুশি হব। রাইট। রজার, একটু আপনার কাছে জানবো যে আপনি আমরা যতগুলো মেম্বার্স আছি তার মধ্যে সব থেকে খুব বেশি পারফেকশন নিয়ে কাজ করতে পছন্দ করেন আপনি, স্পেশালি আপনার বেজ লাইনগুলো না। আসলে গিরগিটিতে অসাধারণ কাজ করেছেন বেজ নিয়ে, আসলে আপনার অনুভূতিটা একটু জানবো। আসলে গানের সংটা যে টাইপের ছিল, হ্যাঁ, মেইন গ্রুভটাকে কাজে লাগে আসলে পুরো কাজটা করা হয়। ওভারঅল সংটা আমার কাছে খুবই ভালো লাগছে। আই থিঙ্ক যে এটা যখন বের হবে, হ্যাঁ, তখন সবার কাছে অনেক অনেক পছন্দ করবে সবাই। এক্স্যাক্টলি। সামির কাছে জানো, সামির তুই আমাদের সবগুলো গান কি প্রডিউস করছিস এখন, প্রডিউসারের দায়িত্ব তোর কাঁধেই পড়েছে আসলে। হ্যাঁ, ওয়ান অফ দি প্রডিউসার্স। এবং এই যে রজার ভাই যে বললো যে একটু গতানুগতিক গান, মানে আমাদের টাইপের গান না, একটু আউট অফ দ্য বক্স আসলে কাজটা হয়েছে, সেই জায়গা থেকে জানতে চাইবো যে এই যে গ্রুভের কথাটা বলছে, এই অ্যারেঞ্জমেন্টগুলোর ব্যাপার তোর এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাই। যে একটা চমৎকার একটা গ্রুভ আছে গানটার মধ্যে, এবং গানটা যেভাবে ইউজুয়ালি আমাদের ওয়ারফেসের অন্যান্য গানগুলো যেভাবে শুরু হয় এভাবে শুরু হয়নি, গানটা একটা অন্যরকমভাবে শুরু হয়েছে, এবং মাঝখানে কিছু ভয়েসিংয়ের কাজ আছে, লেয়ারিংয়ের কাজ আছে। এই ব্যাপারগুলো একটু জানবো যে কীভাবে ডিজাইন করলি। আই থিঙ্ক এটার জন্য আমার টোটাল টার্গেটটা ছিল যে এটা এখন শুধু ওয়ারফেজের ফ্যানরাই শুনবে না, যতজন মানুষ মুভিটা দেখবে তারা সবাই শুনবে। এক্স্যাক্টলি। এবং অনেক মানুষই আছে হয়তো ওয়ারফেজ শুনেনি, বা এই টাইপের এই মেটাল স্টাইলের মিউজিক হয়তো পছন্দ করে না, তারা কিভাবে নিবে। সো
যতটুকু পেরেছি আমি ওয়ারফেজের ইন্টিগ্রিটি ইনট্যাক্ট রেখে যাতে সবাই এনজয় করে এই আইডিয়াটা নিয়ে আমি আসলে এগিয়েছিলাম। সো অ্যাট দ্য সেম টাইম ইট ইজ বোথ ইজি লিসেনিং অ্যান্ড অলসো এটার মধ্যে যথেষ্ট জিনিস আছে যারা মিউজিক লাভার ওরাও ওটার মধ্যে অনেক কিছু পাবে। রাইট 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 রাইট, খুব ভালো বলেছি আসলে। ঠিক ভাই, একটা গান শুনতে চাই এবং গাইতেও চাই আসলে। কোনটা মানে আমি ইউজুয়ালি যেটা হয় গেস্টদেরকে বলে একটা গান শুনতে চাই, আজকে গান শুনতে চাওয়াটা একটু আমাকে বলতে কেমন লাগছিল সেই জন্য আমি গাচ্ছি, শুনতে এবং গাইতে চাই। চলেন একটা গান করি, একটা গান করে ফেলি। আমরা পথ চলা 2 এর কাজ শুরু করেছি, তা অলরেডি আমরা 2টা গান রিলিজ করেছি, বাট নানান কারণে বাকিগুলা কিছু রেকর্ডই হয়ে গেছে বাট রিলিজে আসেনি, আসবে পাইপলাইনে আছে, আমাদের পাইপলাইনে আছে। তা আমরা এর মধ্যে রিলিজ করেছি ফার্স্টে হলো পথ চলা 2 এর হারিয়ে তোমাকে এবং আলো। এখন আমরা হারিয়ে তোমাকে গানটা শুনি। এই গানটার সুর বালামের, কথা শামসের। গ্রেট, গো শামস ভাই। একদম গান থেকে শুরু করি। হ্যাঁ, সেখানে ফিরবে না জানিয়ে গেলে দিন কেটে যায় রুদ্ধ বেদনায়, মন কেঁদে যায় অন্তরালে। তুমি কেঁদেছিলে নীরবে কোনো অবহেলায়, আমি বুঝিনি কি শূন্যতা হাসির আড়ালে। হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে, কত ভালোবাসার হৃদয়ের গহীনে বেঁধেছিলে মায়ায় পূর্ণ প্রতিক্ষণে, ছিল না হতাশা আলোকিত জীবনে। শত ভুলে ভাবে মন আজ অনুশোচনায়, তুমি ছাড়া জীবনে। মনে জাগে কত স্মৃতি আজ নিভৃতে, কত সুখের স্বপ্ন ভেঙে গেছে হেলায়। মনে জাগে কত স্মৃতি আজ নিভৃতে, কত সুখের স্বপ্ন ভেঙে গেছে হেলায়। হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে, কত ভালোবাসার হৃদয়ের গহীনে বেঁধেছিলে মায়ায় পূর্ণ প্রতিক্ষণে, ছিল না হতাশা আলোকিত জীবনে। থ্যাংক ইউ সো মাচ টু ভাই।
এবার একটা জানতে চাই, সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করে আমাদেরকে এখন যে কমল ভাইকে অনেক দিন থেকেই দেখছে না, আমাদের সাথে লাইভে দেখছে না, আমাদের সাথে যেরকম স্টুডিও ইন্টারভিউতে দেখছে না, সো কেন, এবং একটু কারণটা জানাতে চাই। আসলে কমল গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে ব্রেকে আছে, জি, নানান কারণে। সেটা মাঝখানে ওর ফ্রোজেন শোল্ডারের কারণে ছিল, ফিঙ্গার ইনজুরির কারণে ছিল। আর কমলের বাবা খালু বেশ অনেক দিন ধরে অসুস্থ আছেন, উনি প্রায় হাসপাতালে যেতে হচ্ছে, কমলকে টেক কেয়ার করতে হচ্ছে। এই কারণে আসলে বাসা ছেড়েও আসতে পারছে না বা ওইভাবে ব্যান্ডকে সময় দিতে পারছে না লাইভ অনুষ্ঠানগুলোতে। সো এই কারণেই আসলে ও ব্রেকে আছে এবং সব অনুষ্ঠান, ইন্টারভিউ বলো, শো বলো, কোনো কিছুতে আসলে অ্যাটেন্ড করতে ওইভাবে পারছে না। আর আমাদের ছোট্ট ভাই, আমাদের সব থেকে কনিষ্ঠ মেম্বার সৌমেন দাস, তো ওর ব্যাপারে একটু জানতে চাই, কারণ ওকেও মাঝে মাঝে একটু এরকম স্টুডিও বা এরকম টিভি শোতে ওকে খুব কম দেখা যায়, আসতে চায় না। একটু জানাতে চাই যে কেন আসতে চায় না। অনেক দূরে থাকে। হ্যাঁ, ও তো বেসিক্যালি চট্টগ্রামে থাকে, খুব আদরের ছোট ভাই আমাদের, খুব শাই, ঠিক আছে, মুখ ফুটে কিছু বলতে চায় না, বলতে পারে না, বাট খুবই ভালো ছিল, অফ কোর্স, নো ডাউট, উই লাভ হিম সো মাচ। তা এখন যেটা হলো যে আসলে আমরা ওয়ারফেয়ারে যাদেরকে নিয়েই কাজ করছি সবার একটা ওরকম স্কিল থাকতে হয়, যেটা ওর ভিতরেও আছে, যেটা কমল আমাকে ফার্স্টে বলে, আমিও দেখেছি, যাচাই বাছাই করেছি, তোমার এক্স ব্যান্ড রেডিও অ্যাক্টিভেও কাজ করেছে। তা সব কিছু মিলিয়ে আসলে দেখেছি আমাদের সাথেও যায়, এবং সেই অনুযায়ী সে 2017 নভেম্বর থেকে আমাদের সাথে কাজ শুরু করে, স্টিল কন্টিনিউইং, এবং মাশাআল্লাহ খুব ভালো করছে আসলে, কিন্তু অসম্ভব ভালো এবং ট্যালেন্টেড একজন মিউজিশিয়ান এবং গিটারিস্ট। এবং সবচেয়ে বড় কথা, এখন তোমার সাথে সামির, শামস এবং সৌমেন অ্যাড হয়েছে ব্যাকআপ ভয়েসে। হ্যাঁ, সো এই ব্যাপারটা এখন আমাদেরকে অন্য একটা মাত্রায় নিয়ে গেছে, আমাদের আউটপুটটাও এরকম সুন্দর হয় সবার কন্ট্রিবিউশনের কারণে। এবং খুব শীঘ্রই আমরা রজার ভাই এবং আপনার ইনভলভমেন্টও চাই, তোমরা শুনতে পাবো না, এটা তোমাদের অক্ষমতা। আচ্ছা, আমরা একটা এক্সট্রা মাইকের উপরে অবশ্যই ভাইকে দেব। হ্যাঁ, যাই হোক, বাট রজার ভাই মাঝে মাঝে একটু ট্রাই করেছে, কিন্তু এক্স্যাক্টলি। সো আরো অনেকগুলো কথা শুনতে চাই, আর একটা ছোট্ট বিরতি নিতে হবে, দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি এখনই, সঙ্গে থাকুন। দর্শক, আবারও ফিরলাম আমাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতের লাইভে। পলাশ, তোমার হাতে গিটার দেখছি। জি, আগামীকাল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী, তা ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে তুমি একটা গান করো, আমরা শুনি। তো শামস, তুমিও একটু সঙ্গত দাও। আমি বাজাই। এটা খুবই আমাদের জন্য, স্পেশালি আমার আর সাজের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ আসলে, নজরুল সঙ্গীত করাটা খুবই দুঃসাহসিক একটা ব্যাপার, যে তারপর জাতীয় কবি, আমাদের বিদ্রোহী কবি, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে চেষ্টা করছি আর কি। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভুল হয়। আমার আপনার আপন যে জন খুঁজি তারে আমি আপনার, আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমার পিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তার আমি আপনায়। থ্যাংক ইউ। চেষ্টা করলাম আর কি। তবে আরও অনেকগুলো বিষয় আছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা আসা উচিত, আজকে কথা বলা উচিত, সেটা হচ্ছে আইপিআর বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট।
বা কপিরাইট বা মেধাস্বত্ব নিয়ে যে এখন একটা আন্দোলন তৈরি হয়েছে, এবং এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করতে চাই। এবং এই মুভমেন্টটা অনেক দূর এগিয়ে গেছে এখন বাংলাদেশের অনেকগুলো সংস্থা এবং স্পেশালি আপনাদের বিএলসিপিএস যেটা, যারা খুব ভালোভাবে এগিয়ে গেছে এবং অনেক সুসংবাদ যারা কপিরাইট নিয়ে মুভমেন্ট করছেন তাদের জন্য আছে, এগুলো একটু জানাতে চাই। আরেকটা ব্যাপার হচ্ছে ওয়ারফেজের গানগুলোর কপিরাইট বা মেধাস্বত্বগুলো আসলে কীভাবে সংরক্ষিত হচ্ছে, এগুলোর ব্যাপারে একটু জানতে চাই, একটু যদি জানাতে। এটা একটু ডিটেল আলাপ আলোচনা, যতটুকু সম্ভব সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি। ওয়ারফেজ, আমাদের ওয়ারফেজে যে গানগুলো আমরা করি, হ্যাঁ, আমাদের ওয়ারফেজের ভিতরেই যারা গান লেখেন বা শুট করেন তাদের কাছ থেকে ব্যাপারটা আমরা কনফার্ম করি, এবং এটা ওয়ারফেজেরই তোমার নামে কমার্শিয়াল রাইট, কপিরাইট করা থাকে, এবং ওয়ারফেজের মাধ্যমে এটা প্রকাশিত হয় বিধায় এটা কমার্শিয়াল রাইটসটা পুরোপুরি ওয়ারফেজেরই থাকে, ঠিক আছে। বাট প্রণেতার রাইটস বাই ডিফল্ট এটা থাকবেই, যেমন সুরকার গীতিকারের রাইটস এটা বাই ডিফল্ট থাকবেই, কিন্তু কমার্শিয়াল রাইটসটা হোল্ড করে ওয়ারফেজ, যেটা ওয়ারফেজের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই কারণে এটা আমরা সবার সাথেই ক্লিয়ার করে নিই প্রথম থেকেই, ঠিক আছে। তা আর এখানে একটা যেটা বিষয় হলো যে এটা কারো পক্ষে বা বিপক্ষে না, সেটা হলো যে ওয়ার্ল্ড ওয়াইড একটা সিস্টেম আছে সিএমওর মাধ্যমে, কালেকটিভ ম্যানেজমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে। এখন একটা সিস্টেম বাংলাদেশেও, এই সিস্টেমটা বাংলাদেশেও এত বছর পর স্ট্যাবলিশ হওয়ার পথে শুরু হয়েছে। এটা 2007-08 সাল থেকে এটা শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী, অ্যান্ড্রু কিশোর, হামিন আহমেদ, ফুয়াদ নাসির বাবু, মাকসুদুল হক সবাই মিলে মুভমেন্টটা শুরু করে। সেই সাথে আমিও তাদের সাথে পরবর্তীতে যোগদান করি। আমরা বিএলসিপিএস 2013 সালে লাইসেন্স প্রাপ্ত হই বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে এবং কপিরাইট অফিসের মাধ্যমে আমরা লাইসেন্স প্রাপ্ত হই, এবং এটা আস্তে আস্তে এই একটা ডেভেলপমেন্ট পর্যায়ে আসে। এবং এখানে আমাদের ওয়াইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অর্গানাইজেশন, ওয়াইপো, সিস্যাক, জাপান কপিরাইট অফিস, আইপিআরএস সবাই মিলে আমরা কাজ করছি। তা এখন যেটা বলছিলাম পক্ষে বিপক্ষে, যে এটা কারো পক্ষে না বিপক্ষেও না, এখানে যারা প্রণেতার জায়গায় থাকবে। যদি কেউ কোনো শিল্পী, আর্টিস্ট বা প্রণেতা, এই ক্রিয়েটার এই গান করতে চায়, তাহলে একটা সিস্টেমের মধ্যে যেতে হবে, লাইক একটা এনওসি বা লাইসেন্স দিতে হবে বিএলসিপিএস থেকে, যেহেতু আমাদের বাংলাদেশে একমাত্র সিএমও হলো বিএলসিপিএস, এখানে আমরা সদস্য, আমাদের পুরো ক্যাটালগটা ওইখানে জমা দিয়ে আছে, যেহেতু আমরা সদস্য, তাদের মাধ্যমে আসলে ব্যাপারটা এখন সিস্টেম অনুযায়ী পালন করা হচ্ছে, এবং শুধু আমাদের না, আস্তে আস্তে প্রত্যেক শিল্পীরই হবে। সো এই ব্যাপারটা কারো পক্ষে বিপক্ষ না, করতে দিব না তা না, সবাই সিস্টেমের মধ্যে আসবে, প্রত্যেকেরই এটা লাভবান হবে। এবং এই সিস্টেমে একটা প্রসেসিং আছে, ওই প্রসেসটা সম্পন্ন করে জিনিসটা করতে হয়। ওকে, খুব বেশি সময়ও নেই, তারপরে ছোট্ট করে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আশা রাখছি যে আমাদের দর্শক এই ধারণাটা পেয়ে গেছেন যে কীভাবে আসলে কপিরাইট নিয়ে কীভাবে আসলে কাজ করতে হবে, কপিরাইট কীভাবে সংরক্ষিত হয়। তো ভাই, ফ্রেন্ডস ফর এভার এবং সেখান থেকে ওয়ারফেজ ফর এভার, ওয়ারফেজ একটা বিগ ফ্যামিলি। আসলে আমি যদি সেই লাইন আপটার কথা চিন্তা করি, যেটাকে আমরা বলি একেবারেই ওল্ড লাইন আপ, সেখান থেকে আজকে একটা লাইন আপে এসছে। সো এই বন্ধুতার ব্যাপারে একটু জানতে চাই যে আসলে ওয়ারফেজ যেই 40 বছর টিকে আছে, এবং এটার ব্যাপারে আসলে বন্ধুত্বটা কি আসল, নাহলে আপনার কাছে আপনার টেকনটা জানতে চাই যে কি রিজনটা আসলে 40 বছর টিকে থাকার পিছনে। না, ঠিকই বলেছো, আসলে আমরা বন্ধু থেকে আসলে শুরু করা সব কিছু, ওইভাবে আস্তে আস্তে ডেভেলপ করেছে। ফ্রেন্ডস ফর এভার এত বছর ধরে চলছি, ওয়ারফেজ ফর এভার চলছে আমাদের। এই ব্যাপারগুলো খুব ইম্পর্ট্যান্ট, নিজেদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং, তারপর বোঝাপড়াগুলা, বিশ্বাস, হ্যাঁ, এবং কাজের ব্যাপারগুলো সিঙ্ক হওয়া, সব কিছু আসলে কেমিস্ট্রি, একসাথে যে কাজ করব, এগুলা ধীরে ধীরে ডেভেলপ করে এত বছর এসেছি। সেই ওল্ড লাইন আপ থেকে বর্তমান পর্যন্ত প্রত্যেকের সাহায্য, সহযোগিতা, কমিটমেন্ট, ডেডিকেশন, রেসপন্সিবিলিটি সব কিছু নিয়ে ইয়ে তো আছেই, ট্যালেন্টেড বিষয়টা তো আছেই, এই সব কিছু মিলেই কিন্তু এতদিন এসেছি। এবং আমি এটা বলবো, এই 40 বছরের জার্নিতে আমাদের ওল্ড লাইন আপ থেকে, প্রথম লাইন আপ থেকে এ পর্যন্ত যারাই কাজ করে গেছে, প্রত্যেকে তো কমিটেড ছিলই, এবং প্রত্যেকের ফ্যামিলিও যথেষ্ট স্যাক্রিফাইস করেছে
এই বিষয়ে, এই পথ চলাতে আগিয়ে নেওয়ার জন্য। সো এটা আসলে ফ্রেন্ডস ফরএভার ওয়ারফেজ ফরএভার যা বলো, হয়তো হাতে গোনা 2-1 3 ছাড়া সবাই আমাদের খুব ভালোই চেয়েছে এবং আমরা আগানোর চেষ্টা করছি সবার দোয়ায় ভালোবাসায়। থ্যাংক ইউ সো মাচ গাইস। আমাদের হাতে সময় নিয়ে চলে যেতে হবে, যেতে যেতে আমরা শামস ভাইয়ের লেখা এবং অনি হাসানের সুর করা পূর্ণতা গানটা শুনতে চাই এবং ওয়ারফেজের কম্পোজিশন। অবশ্যই। সো থ্যাংক ইউ সো মাচ সামির, টিউ ভাই, রজর ভাই, থ্যাংক ইউ এবং থ্যাংক ইউ যমুনা টিভি সবসময় আমাদেরকে ডাকার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। থ্যাংক ইউ, কিপ রকিং। কিপ রকিং গাইজ। তো দর্শক, ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখছি আমাদের আয়োজন ভালো লেগেছে। আমাদের ওয়ারফেজের জন্য একটা খুব বড় দিন কালকে, কারণ কালকে আমাদের গান রিলিজ হচ্ছে কোক স্টুডিওতে। আপনারা অবশ্যই গানটা শুনবেন, শেয়ার করবেন এবং গানটা আসলে অনেক ভালো হয়েছে। যাই হোক, দেখা হবে সামনের সপ্তাহে নতুন কোনো আয়োজন নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। একটা জিনিস আমি লাস্টে একটু বলি, এই কপিরাইট নিয়ে যে বললাম, এখানে মুখ্য একটা ভূমিকা পালন করেছে হলো বাংলাদেশ কপিরাইট অফিস, সাংস্কৃতিক মন্ত্রণালয়, যাদের ত্বরান্বিত গতিতে আমরা এতদূর এগিয়ে আসতে পেরেছি। থ্যাংক ইউ। শুনি। জীবন্ত ভাষায় অদূরে দেখেছি প্রাণের মোহনায়, যন্ত্রে বাঁধা মন ছিল ক্লান্ত অসহায়, অর্থে কেনা সুখ প্রিয়মান দুঃখের ছায়ায়। আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে, তুমি সেই পূর্ণতায় আমার অনুভবে। আর নয় আধার, তুমি স্বপ্নে